আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, বৃত্ত। আসলে বৃত্তটা খুব একটা মজার বিষয়। আমরা বৃত্তর আদ্যপান্ত বিষয়গুলো আলোচনা করব। আমরা প্রথমে বোর্ডে একটু তাকাই। বোর্ডে একটা চিহ্নিত চিত্র আছে, আমরা চিত্রটা একটু বোঝার চেষ্টা করি, একটু খেয়াল করব। প্রথমে জানতে হবে বৃত্তটাকে। বৃত্ত জানতে হলে আমাকে দুইটা জিনিস মনে রাখতে হবে। এটা হচ্ছে, দেখো, সঞ্চার পথ। সঞ্চার পথ মানে চলমান রেখা। এই সঞ্চয়পথের দুইটা বৈশিষ্ট্য থাকবে: নির্দিষ্ট বিন্দুর সমষ্টি আর আছে নির্দিষ্ট শর্ত মেনে চলবে। বিন্দুর সমষ্টি আর নির্দিষ্ট শর্ত মেনে চলবে, এই দুইটা শব্দ বুঝলে আমরা বৃত্তর সংখ্যাটা বলবো। দেখো, ও হচ্ছে ভূমিহস্ত একটি বিন্দু। আমরা একটা ভূমি যদি কল্পনা করি, ও হচ্ছে ভূমিহস্ত একটি বিন্দু। এই বিন্দুর চারিদিকে আমি 1 2 3 4 5 অনেকগুলা বিন্দু, 5টা বিন্দু আমি দেখাচ্ছি, অনেকগুলা বিন্দু নিলাম। শর্তটা হচ্ছে বিন্দুটা হবে ও থেকে সমান দূরত্বে। আমরা যদি এই বিন্দুগুলো যোগ করি, এক একটা করে যোগ করি, তাহলে একটা বৃত্ত তৈরি হবে। মেইন বিষয়টা হচ্ছে সমান দূরত্ব বজায় রেখে যদি কোনো নির্দিষ্ট বিন্দু থেকে কোনো চলমান রেখা কোনো একটা অপর একটা বিন্দুতে মিলিত হয়, তবে মিলিত স্থানটি বৃত্ত বলা হয়। দেখো, সমতলস্থ কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্বে ঘূর্ণীয়মান কোনো বিন্দুর সঞ্চয়পথকে বৃত্ত বলে। তার মানে হচ্ছে নির্দিষ্ট দূরত্ব যদি কোনো কিছু ঘুরে আবার ওই জায়গায় ফিরে আসে, এটা হচ্ছে বৃত্ত। এখন বৃত্তর প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে আমরা দেখতে পারবো। দেখো, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে রেখাটা দেখা যায়, এটা হচ্ছে ব্যাসার্ধ। আবার কেন্দ্রের ভিতর দিয়া বৃত্তের এক প্রান্তে থেকে অপর প্রান্ত পর্যন্ত যে সরলরেখা গমন করে, দেখা হচ্ছে ব্যাস। সোজা কেন্দ্রের ভিতর দিয়ে বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে সরলরেখা যায়, এটা হচ্ছে ব্যাস। আর কেন্দ্রের বাইরে কেন্দ্র ব্যতীত যে সরলরেখা বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত গমন করে, সেটা হচ্ছে জ্যা। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে কেন্দ্রের ভিতর দিয়ে যে সরলরেখা যায়, ওই সরলরেখা হচ্ছে ব্যাস। কেন্দ্রের বাইরে থেকে যে সরলরেখা গমন করে, সেটা হচ্ছে জ্যা। এখন আমরা আরেকটা জিনিস দেখতে পারবো, ব্যাসার্ধ তো বুঝতে পারলাম। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো সরলরেখার দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। এবার আমরা আরেকটা বিষয় দেখব, চাপ। চাপটা কি? দেখো, চাপটা হচ্ছে বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটি বিন্দুর দূরত্ব। বৃত্তের পরিধির উপর দেখো, সিডি আছে, এসি আছে, বিডি আছে, এবি আছে। তার মানে হচ্ছে পরিধির উপর যে কোনো দুইটি বিন্দুর দূরত্ব হচ্ছে আমাদের চাপ। এভাবে আমরা বৃত্তের প্রত্যেকটা জিনিস আমরা প্রমাণ করে দেখাবো কিভাবে আসে। একটু পরে আমরা পরিধির প্রমাণটা দেখাবো। আসলে পরিধি কিভাবে আসলে, পরিধিটা কি? পরিধিটা হচ্ছে বৃত্তের টোটাল দৈর্ঘ্যটা। আমি একটা বৃত্ত আঁকতে যতটুকু সরলরেখা লাগছে, আমরা যদি এটা কাইটা সোজা করি, সোজা করলে মাপ দিলে দেখতে পারবো কত ইঞ্চি সরলরেখা আছে। এই টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে বৃত্তের টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে পরিধি। আমরা এখন বৃত্তের পরিধি নিয়ে একটু আলোচনা করবো। আসলে পরিধিটা কি? আমরা সবাই জানি বৃত্তের টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে পরিধি। এখন এই পরিধিটা কেন আসলে আমরা একটু খেয়াল করি। আচ্ছা, আমরা একটু তো জানি যে বৃত্তের ব্যাস, কেন্দ্রের ভিতর দিয়ে যে সরলরেখা গমন করে, এটা হচ্ছে ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস আমরা কি জানি? ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাস হয় কি 2r। একটু খেয়াল করি আমরা, বৃত্তের ব্যাস, পরিধিটা কি? ব্যাস ইনটু 3 গুণ অপেক্ষায় কিছু বেশি। পরিধিটা হচ্ছে ব্যাস ইনটু 3 গুণ অপেক্ষায় কিছু বেশি। এর অর্থ হচ্ছে একটা বৃত্ত আঁকলে আমরা দেখবো ব্যাসটা মাইপা দেখবো। ব্যাসটা মাপার পরে ওই ব্যাসের 3 গুণ থেকে বেশি হবে, একটু বেশি হবে পরিধির দৈর্ঘ্যটা। এখন কতটুকু বেশি, এই বেশিটা আদৌ আমরা জানতে পারিনি। আসলে কতটুকু বেশি, এটা নিয়ে এখনো গবেষণা চলতেছে। তাহলে আমরা বৃত্তের ব্যাস হচ্ছে 2r, 3 গুণ অপেক্ষায় কতটুকু বেশি আমরা এখনো এটা জানতে পারিনি। দেখো, আমি দিলাম 3.1416, ব্যাস ইনটু 3 গুণ অপেক্ষায় কত বেশি। তাহলে এই ব্যাস ইনটু 3 গুণ অপেক্ষায় কত বেশি, এই মানটা নিয়ে আমাদের এখনো বিতর্ক আছে। এই মানটা হচ্ছে পাই এর মান। এটা বৃত্তর দৈর্ঘ্যের উপর এই পাই এর মানটা চেঞ্জ হয়। এখন এই মানটার সবচেয়ে স্ট্যান্ডার্ড মান দিচ্ছেন আমাদের ভারতের গণিতবিদ রামানুজন। এটা নিয়ে অনেক বিজ্ঞানী গবেষণা করছেন, তবে স্ট্যান্ডার্ড মান দিচ্ছেন আমাদের উপমহাদেশের ভারতের গণিতবিদ রামানুজন। উনি এই স্ট্যান্ডার্ড মানটা 3.1416। এখন এই মানটা হচ্ছে পাই হিসাবে ধরে নেওয়া হয়। তাহলে আসলে বৃত্তের পরিধিটা হচ্ছে কি 2πr। এটা আমাদের সকলের জানা, বৃত্তের পরিধি 2πr। কিন্তু আসলে 2πrটা কি আমরা একটু ব্যাখ্যা করলাম, যে আসলে ব্যাস থেকে 3 গুণ অপেক্ষায় কিছু বেশিটা একটু বিতর্কিত আছে,
সেই ভিতর জায়গাটা হচ্ছে পাই। তাহলে পাই এর মান 3.1416, বৃত্তের পরিধি হচ্ছে 2.r। আমি বৃত্তের ক্ষেত্রফল নিয়ে একটু কথা বলবো। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার আমরা সকলেই জানি, কিন্তু পাই আর স্কয়ার কিভাবে আসলো আমরা তিনটা প্রসেসে দেখাবো। এক হচ্ছে পারস্যের বিজ্ঞানী মুসা আল খারিজমির মতে বৃত্তের ক্ষেত্রফল কি, ত্রিভুজের মাধ্যমে কিভাবে বৃত্তের ক্ষেত্রফল বের করে, আয়তক্ষেত্রের মাধ্যমে কিভাবে বৃত্তের ক্ষেত্রফল বের করে। এখন আমি পারস্যের গণিতবিদ মুসা আল খারিজমি কিভাবে বৃত্তের ক্ষেত্রফলটা প্রমাণ করছেন আমরা একটু দেখব। উনি একটা কথা বলছেন বৃত্তের ক্ষেত্রফল নিয়ে, যে বৃত্তের পরিধির অর্ধেককে বৃত্তের ব্যাসের অর্ধেক দিয়ে গুণ করলে বৃত্তের ক্ষেত্রফল পাওয়া যায়। তার মানে হচ্ছে বৃত্তের পরিধির অর্ধেককে বৃত্তের ব্যাসের অর্ধেক দ্বারা গুণ করলে বৃত্তের ক্ষেত্রফল পাওয়া যায়। এটা হচ্ছে মুসা আল খারিজমির কথা। আমরা একটু খেয়াল করি, দেখতে পারবো বৃত্তের পরিধির অর্ধেক, আমরা একটু আগে পরিধি নিয়ে কথা বলছি। বৃত্তের পরিধি আমরা জানি 2πr, বলছে এইটার অর্ধেক। বৃত্তের পরিধির অর্ধেককে বৃত্তের ব্যাসের অর্ধেক, ব্যাস কি, বৃত্তের ব্যাস হচ্ছে 2r, বলছে বৃত্তের পরিধির অর্ধেককে বৃত্তের ব্যাসের অর্ধেক দ্বারা গুণ করলে বৃত্তের ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে আমরা একটু দেখি, 2 কাটা যায়, 2 কাটা যায়, তাহলে কি থাকে, গুণ করলে পাই আর স্কয়ার। এই যে প্রমাণটা, এই প্রমাণটা হচ্ছে মুসা আল খারিজমের মতে বৃত্তের ক্ষেত্রফল কিভাবে বের করা যায়। এরপর আমরা দেখাবো যে পাই আবিষ্কারের পূর্বেও বৃত্তের ক্ষেত্রফল বের করছে, কিভাবে বের করছে আমরা একটু পরে দেখব। এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল দ্বারা কিভাবে বৃত্তের ক্ষেত্রফল বের করে আমরা একটু দেখব। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা সবাই জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্র দ্বারা কিভাবে বৃত্তের ক্ষেত্রফলটা বের করা যায় আমরা একটু দেখাবো। আমি দেখো একটা বৃত্তে 8টা ত্রিভুজ আছে, এরকম অসংখ্য ত্রিভুজ এই বৃত্তের ভিতরে আঁকা যাবে, অসংখ্য ত্রিভুজ। আমি 8টা ত্রিভুজ আঁকে তোমাদের দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7 8। এখন এই 8টা ত্রিভুজের তো বৃত্তের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে আমরা সূত্র বের করতে পারবো। দেখো একটু, আমি যদি এটাকে একটা ত্রিভুজ ধরি এ ও বি, বৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমি কি লিখছি, ত্রিভুজ ক্ষেত্র এ ও বি প্লাস লিখছি ত্রিভুজ ক্ষেত্র বি ও সি ডট ডট ত্রিভুজ ক্ষেত্র এ ও এস। এরকম করে আমি প্রত্যেকটা ত্রিভুজ ক্ষেত্রে লিখতে পারবো প্লাস দেওয়া, কারণ এটাই বৃত্তের ভিতরেই অবস্থিত। এখন ত্রিভুজ ক্ষেত্র এ ও বি, একটু খেয়াল করো, ত্রিভুজ ক্ষেত্র এ ও বি, এ ও বিতে আমি কি লিখতে পারি, হাফ ইন্টু ভূমি, এইটা হচ্ছে ভূমি এ বি, উচ্চতা এ ও। আবার এটার ক্ষেত্রে কি লিখতে পারবো, হাফ ইন্টু ভূমি, ভূমি বিসি, উচ্চতা কি ওসি। আমি প্রত্যেকটা উচ্চতা, আর প্রত্যেকটা উচ্চতা হচ্ছে আর, খেয়াল করো, কারণ কেন্দ্র থেকে ব্যাসার্ধ পর্যন্ত, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বগুলো হচ্ছে আর, প্রত্যেকটা দূরত্ব হবে আর। এভাবে আমি ঘুরতে ঘুরতে লাস্ট এওসি আমি লিখতে পারবো হাফ ইন্টু ভূমি এইচ, উচ্চতা এও। প্রত্যেকটার উচ্চতা আছে, ভূমি আছে। আমরা একটু খেয়াল করি, হাফ এ বি তো ভূমি, এ বির কোন মান আমার জানা নাই, এও তো জানা আছে, এও আর, এই যে হাফ ইন্টু আর ইন্টু এ বি প্লাস ডট ডট লাস্ট ত্রিভুজটা যায় হাফ ইন্টু ভূমি এইচ, উচ্চতা আর আমি নিলাম। এখন এই সমীকরণ থেকে আমি দেখো প্রত্যেকটা জায়গায় হাফ আর আছে, আমি হাফ আরটা কমন নিয়ে নিলাম, হাফ ইন্টু আর কমন নিলে আমাদের কি থাকে, এ বি প্লাস ডট ডট এ এইচ, এ বি প্লাস ডট ডট এ এইচ। আসলে কি 1 2 3 4 5 6 7 8, এই 8টা ত্রিভুজের ভূমি হচ্ছে এ বি থেকে এইচ পর্যন্ত, এ বি থেকে এইচ পর্যন্ত। আসলে এই 8টা ত্রিভুজের ভূমিটাই এই বৃত্তের পরিধি। 8টা ত্রিভুজের ভূমি 1 2 3 করে আমরা 8টা ত্রিভুজের যে ভূমিটা, এটা হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে আমি 8টা ত্রিভুজের ভূমি সমান লিখতে পারবো বৃত্তের পরিধিটা। বৃত্তের পরিধি কি আমরা সবাই জানি 2πr। তাহলে এখন আমরা এই 2 কাটা গেলে কি থাকে, পাই আর স্কয়ার। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বের করছি আমরা ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলের মাধ্যমে। তাহলে আমরা ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলের মাধ্যমে বৃত্তের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। এবার আমরা
আয়তক্ষেত্রের মাধ্যমে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায় একটু দেখবো আমরা দেখো একটা বৃত্তে 8টা ত্রিভুজ আঁকছি আমি, এরকম অসংখ্য ত্রিভুজ আঁকা যাবে, অসংখ্য, ইনফিনিটি, যেটা কল্পনাও করতে পারবো না যে বৃত্তের মধ্যে কতগুলো ত্রিভুজ আঁকা যায়। আমি 8টা ত্রিভুজ আঁকে আমাকে তোমাদের দেখাইছি। এখন এই 8টা ত্রিভুজে দেখো আমরা তরমুজ কাটি না, তরমুজ কাটি ওই অবস্থায় আমরা একটু কাটলাম। দেখো এই এবিটা কাটে আমি এই জায়গায় নিয়ে গেলাম 1 নম্বর ত্রিভুজটা, আবার এই 2 নম্বর ত্রিভুজটা কাইটা আবার উল্টা ভাবে বসাইলাম, আবার 3 নম্বর ত্রিভুজটা কাইটা এইভাবে বসাইলাম, আবার 4 নম্বরটা কাইটা ওইটা ভাবে বসাইলাম। অর্থাৎ জোড় ত্রিভুজগুলোকে আমি উপরের দিকে দিলাম আর বিজোড় ত্রিভুজগুলোকে নিচের দিকে দিলাম। 1 নম্বরটা এইভাবে, 2 নম্বরটা এইভাবে, আবার 3 নম্বরটা এইভাবে, 4 নম্বরটা এইভাবে। আমি সাজানোর পরে দেখো অটোমেটিক আমি 16টা ত্রিভুজ সাজানোর পরে একটা আয়তক্ষেত্র আসছে। এখন প্রশ্ন হতে পারে যে এই জায়গাটা তো আসলে স্ট্রেট লাইন না, সরল রেখা না, এটা তো বক্ররেখা। তুমি একটু কল্পনা করো, আমি যদি এই ত্রিভুজটাকে একদম ছোট্ট করে নিতাম, অবশ্যই এটা সরল রেখা হতো। এই ত্রিভুজটাকে যদি আরো ছোট করে নিতাম, অবশ্যই নিচেরটা সরল রেখা হতো। তার মানে এত সূক্ষ্ম ত্রিভুজ নিতে হবে যে অবশ্যই সরল রেখা হবে। এভাবে আমি সাজাইলে আমরা যদি এটা কম্পিউটারে এই চিত্রটা দেখি, অটোমেটিক দেখতে পাবা সবগুলা ত্রিভুজের এই জায়গাটা সরলরেখা হবে। এভাবে সাজানোর পরে দেখো একটা আয়তক্ষেত্র আসছে। এখন এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এইটা হচ্ছে এই টোটাল বৃত্তের, আমি এই বৃত্তটার কাইটা এইভাবে সাজাইলাম। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ বলতে এই বৃত্তের এটা। এখন একটু আগেই তোমরা জানতে পারছো যে আসলে টোটাল বৃত্ত দৈর্ঘ্যটা কি? আমরা জানি টোটাল বৃত্ত দৈর্ঘ্য হচ্ছে 2πr। তাহলে আমি এই বৃত্তটাকে কাইটা এই জায়গায় সাজাইলাম। এই বৃত্তটার দৈর্ঘ্যটা কত হবে? 2πr। আর বৃত্তের যে প্রস্থটা কি? প্রস্থটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে বৃত্তের প্রস্থটা আমি কি ধরতে পারবো? ব্যাসার্ধ। এখন এই দৈর্ঘ্যটাকে যদি আমি 2πr ধরি আর ব্যাসার্ধটাকে যদি r ধরি, এখন একটা মজার বিষয় আছে। এখন দেখো এইটা তো এই যে পরিধিটা কি অর্ধেক উপরে গেছে অর্ধেক নিচে গেছে। তার মানে এই পরিধিটাকে দুইটা ভাগে ভাগ হয়েছে, উপরে আছে পরিধির অর্ধেক, নিচে আছে অর্ধেক। এখন আমি এই পরিধিটাকে আমি 2 দ্বারা ভাগ দেব, কারণ পরিধি আছে দুই সাইডে, এই এক সাইডে অর্ধেক পরিধি, ওই এক সাইডে অর্ধেক পরিধি। কারণ আমরা ত্রিভুজটাকে একদিকে নিচে এইদিকে এক খণ্ড, আবার উল্টো এই দিকে আরেক খণ্ড, তার মানে পরিধির এইদিকে এক খণ্ড, এইদিকে এক খণ্ড চলে গেছে। তাহলে আমি এই 2πr হচ্ছে এইটার পরিধি, আবার 2πr হচ্ছে এইটার পরিধি। এই যে কোনো একটা দৈর্ঘ্য নিয়ে আমি পরিধিটাকে দুই ভাগে ভাগ করব। তাহলে কি আসলে একটু খেয়াল করুন, πr² বর্গ একক। এটা হচ্ছে আয়তক্ষেত্রের মাধ্যমে কিভাবে দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে কিভাবে বৃত্তের ক্ষেত্রফল বের করে। 2 দিয়ে কেন ভাগ দিলাম আর একটু ক্লিয়ার হও। দেখো বৃত্তের পরিধি এইদিকে আছে অর্ধেক, ওইদিকে আছে অর্ধেক, এই টোটাল বৃত্তটা। কারণ একটা ত্রিভুজ আমি এইদিকে বসাইছি আর একটা ত্রিভুজ আমি এইদিকে বসাইছি, তার মানে এই টোটালটা হচ্ছে পরিধি 2πr। তাহলে এখন এই 2πrটাকে আমি অর্ধেক করলে আমাদের বৃত্তের ক্ষেত্রফল আমি পেয়ে যাব। তাহলে আমাদের এই যে প্রসেস, এইটা হচ্ছে আয়তক্ষেত্রের মাধ্যমে কিভাবে পরিধি বের করে। আমরা এখন বৃত্তের কিছু বৈশিষ্ট্য প্রমাণ করব। বৃত্তের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য আমরা প্রমাণ করব। এই বৈশিষ্ট্য উপপাদ্য 1। বৈশিষ্ট্যটা কি? যে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জায়ের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা ওই জায়ের উপর লম্ব হবে। তাহলে দেখো আমি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আঁকছি, এ একটি জায়, এই জায়ের মধ্যবিন্দু হচ্ছে m। তাহলে এই কেন্দ্র থেকে মধ্যবিন্দু পর্যন্ত যে সরলরেখাটা আঁকা হবে, এই সরলরেখাটা লম্ব হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের এই প্রমাণের জন্য আমার একটু কাজ করতে হবে, একটু অঙ্কন করতে হবে। এও বিও যোগ করি। তাহলে যোগ করার পরে দুইটা ত্রিভুজ আছে, দেখো ত্রিভুজ এ ও এম, বি ও এম, দুইটা ত্রিভুজ আছে। এই দুইটা ত্রিভুজকে আমি সর্বসম দেখাবো। কিভাবে? দেখো ত্রিভুজ এ ও এম, ত্রিভুজ বি ও এম এর এম সমান বি এম লিখতে পারি। কারণ কি? এম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, এ এম সমান বি এম আমি লিখতে পারবো। এম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। আবার দেখো এও সমান বিও, এও সমান বিও। কারণ কি? দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে সরলরেখা আঁকা হয়, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান। আরেকটা বিষয় আমি দেখবো, দেখো ও এম সমান ও এম আমি লিখতে পারবো, ও
OM সমান OM। কারণটা কি? OMটা হচ্ছে সাধারণ বাহু, দুইটা বৃত্তেরই একই বাহু, দুইটা ত্রিভুজের একই বাহু। আমাদের এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের একই বাহু হচ্ছে OM, এই জন্য সাধারণ বাহু। আমরা যদি দুইটা ত্রিভুজের তিনটি বাহু সমান দেখাতে পারি তাহলে আমি বলতে পারবো এই ত্রিভুজ দুইটা সর্বসম। কোন ত্রিভুজ দুইটা সর্বসম? AOM সর্বসম BOM। কোন ত্রিভুজের যদি দুইটা ত্রিভুজের তিনটি বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। আর সর্বসম শব্দের অর্থ কি? ওই ত্রিভুজের সবকিছুই সমান, বাহু কোণ সবকিছুই সমান, তিনটা কোণই সমান লিখতে পারবো। তবে আমার যে কাজটা লাগবে, এই যে এই ত্রিভুজের এই বাহু এই কোণ আর এই ত্রিভুজের এই কোণটা সমান, আমরা একটু লিখবো যে কি সমান? OMA কোণ সমান OMB কোণ, সব কোণই সমান। আমি দুইটা কোণ লিখে নিলাম, এই দুইটা কোণ আমাদের একটু দরকার হবে। দেখো এই দুইটা কোণকে বলা হয় রৈখিক যুগল কোণ। কি কোণ? এই দুইটাকে বলা হয় রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণটা কি? যদি লম্ব রেখার বিপরীত সাইডে যে দুইটা কোণ থাকে, একটা লম্বের বিপরীত সাইডে যে কোণ থাকে ওই কোণ দুইটাকে বলা হয় রৈখিক যুগল কোণ। তা লম্ব রেখার বিপরীত কোণ দুইটাও কিন্তু লম্ব 90 ডিগ্রি হয়, এইটাও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি। তাহলে এই যে দুইটা কোণ, এই দুইটা হচ্ছে রৈখিক যুগল কোণ। এই কোণ দুটোর অবস্থান হচ্ছে লম্ব রেখার বিপরীত পাশে। তাহলে এই কোণ দুইটার পরিমাণ কি? OMA সমান OMB, এর পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি, কারণ হচ্ছে এই দুটো রৈখিক যুগল কোণ। এখন 90 ডিগ্রি মানেটা কি? 90 ডিগ্রি কখন হয়? যখন একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখার লম্ব হয়, তখন এটা কি হয়? 90 ডিগ্রি হয়। তার মানে আমি যদি এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি প্রমাণ করতে পারি, কি কারণে 90 ডিগ্রি হচ্ছে? যে OMটা লম্ব ছিল বিধায় এই কোণটা 90 ডিগ্রি আছে। তার মানে আমি লিখতে পারবো যে OM লম্ব AB, কারণ এই লম্ব রেখা আছে বিধায় আমি বলতে পারতেছি যে এই লম্ব রেখার বিপরীত সাইডে যে দুইটা কোণ, এই দুইটা কোণ 90 ডিগ্রি, আর এই দুইটা কোণের নাম হচ্ছে রৈখিক যুগল কোণ। এই কারণে আমি বলতে পারবো যে OMটা লম্ব AB। এইটা হচ্ছে আমাদের বৃত্তের বৈশিষ্ট্য 1 প্রমাণ, যে কেন্দ্র থেকে যে কোনো জায়ের উপর যে লম্ব রেখা, যে রেখাংশ টানা হয়, ওই রেখাংশ কেন্দ্র জায়ের উপর লম্ব হবে। আমরা বৃত্তের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য একটু প্রমাণ করে দেখাবো। বৈশিষ্ট্যটা হচ্ছে বৃত্তের ব্যাসই বৃহত্তম যা। আমরা সবাই জানি যে ব্যাসটা কি? ব্যাস হচ্ছে কেন্দ্রের ভিতর দিয়ে যে সরলরেখা যায়, আর কেন্দ্রের বাইরে দিয়ে যে সরলরেখা যায় হচ্ছে যা। দেখো চিত্রে AB একটি ব্যাস যা কেন্দ্রের ভিতর দিয়ে গেছে, আর কেন্দ্রের বাইরে দিয়ে গেছে আরেকটা সরলরেখা CD। বলছে হচ্ছে ব্যাসই হচ্ছে বৃহত্তম যা, ব্যাসের উপরে আর কোনো যা হতে পারে না। এটাই আমাদের প্রমাণটা করে দেখাইতে হবে। তাহলে আমরা কি করলাম? যে অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB একটি ব্যাস, CD একটি যা। প্রমাণ করতে হবে যে AB গ্রেটার দেন CD, যে AB এর সবচেয়ে বড় যা। ব্যাসকে যা বলা যাবে, কিন্তু ব্যাসের উপরে আর যা হবে না, সবচেয়ে বড় যা। তাহলে প্রমাণের জন্য আমরা যে কাজ করতে হবে, সে কাজটা হচ্ছে একটু অঙ্কন করতে হবে। অঙ্কনটা কি? OC প্লাস OC এবং OD অঙ্কন করি, OC আর OD অঙ্কন করি। দেখো অঙ্কনের পর একটা ত্রিভুজ তৈরি হয়েছে, আমাদের COD একটা ত্রিভুজ তৈরি হয়েছে, কিন্তু অঙ্কনের পর আমাকে কি দাঁড়াইছে একটু খেয়াল করি আমরা। কেন্দ্র O থেকে পরিধি পর্যন্ত সকল সরলরেখা আছে বৃত্তের ব্যাসার্ধ। দেখো কয়টা সরলরেখা আছে? AO BO CO DO, সবগুলো আছে ব্যাসার্ধ আর সবগুলোই সমান। আমরা একটু লিখি যে OA সমান OB সমান OC সমান OD। এই চারটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, আর এগুলো হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয়। এবার আমরা একটু খেয়াল করি, আমরা অঙ্কনের পরে একটা ত্রিভুজ দেখতে পাই। আমরা ত্রিভুজটার নামটা একটু কি? দেখো ত্রিভুজ COD। দেখো COD একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজ থেকে আমরা ইচ্ছা করলে CO প্লাস DO গ্রেটার দ্যান CD লিখতে পারি, কারণ আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়। এই সূত্র থেকে আমি লিখতে পারি CO প্লাস DO গ্রেটার দ্যান CD, মানে এই বাহু যোগ করলে CD থেকে বড় হবে। এবার আমরা একটু কাজ করি। দেখো CO এর পরিবর্তে আমি ইচ্ছা করলে OB লিখতে পারি, কারণ CO OB সমান।
এই ডিও এর পরিবর্তে আমি ওবি লিখতে পারি, সিও এর পরিবর্তে আমি এও লিখতে পারি। এই সিও এর জায়গায় আমি এও লিখব, কারণ হচ্ছে সিও আর এও সমান, কারণ দুইটাই একই বৃত্তের ব্যাসার্ধ। আর ডিও এর জায়গায় আমি লিখবো ওবি, ডিও এর জায়গায় লিখবো আমি ওবি বা বিও, একই কথা, গ্রেটার দ্যান সিডি, কারণ এই চারটাই হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। সিও এর পরিবর্তে এও, ডিও এর পরিবর্তে ওবি, যেটা উপরে দেওয়া আছে আমাদের। এবার একটু খেয়াল করি, এও প্লাস বিও, এও প্লাস বিও, এই দুইটা যদি একাচ্ছ করে লিখতে চাই টোটাল এবি কে লেখা যায়। তাহলে এও প্লাস বিএ, এও প্লাস বিও সমান সমান এবি লিখতে পারি, গ্রেটার দ্যান সিডি। তাহলে আসলে কি দাঁড়াবে দেখো, এবি, এবিটা সিডি থেকে বড়। আমরা দেখতে পেলাম যে এবিটা সিডি থেকে বড়। এটি বৃত্তের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে বৃত্তের ব্যাসই সবচেয়ে বড় যা, সেই পরিমাণটা হচ্ছে এবি সমান সিডি।